আপনি বলেন যে তাজুল যেই লেভেলটায় ছিল, যেই জায়গাটায় ছিল, আমি তো নিশ্চিত করে বলতে পারি যে এত কঠিন সার্ভিলেন্সে আর কেউ ছিল না। সাংঘাতিক সাহসের ব্যাপার ছিল। কারণ আপনার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল দিচ্ছেন। শেখ হাসিনা কে? শেখ হাসিনার অধীনে এখনও সমস্ত প্রশাসন তার জিকির করে। এই যে তাজুল ইসলাম সাহেব যখন সরাইল, সরানোর সময় কিন্তু কোনো বার্তা আসে নাই। সিম্পল বার্তা কি, তাও কি পদত্যাগ করে নাই, সে বলছে যে একজনের প্রজ্ঞাপন জারি করবে, প্রজ্ঞাপন জারি করলে অটোমেটিক তার পদটা শূন্য হয়ে যায়। প্রজ্ঞাপন জারি করছে এবং সে চলে গেছে। অনাস্থার জায়গা তৈরি হয়। আসলে কি তারা কি ঠিক মতন বিচার কি আসলে পায়, নাকি আসলে ঘুষ বা আর্থিক লেনদেনের বিনিময়ে বিচার এদিক সেদিক করা হয়? এটি বড় একটি মানুষের ধন্যবাদ আপনাকে এবং আমার ভাই সরোয়ার ভাইকে। সরোয়ার ভাই যে কথাগুলো বলছে সবই যৌক্তিক, এবং তার যে প্রসিডিউর এবং প্রসিকিউটর একটা বিশেষ না, সিংহভাগ রোলটাই তার। এই আসামি, এটাই আসামি বললো না যে আসামি কারে বানাবো কাকে বানাবো না, এটার মানেই যে ঘুষ তা নয়। সেটা হলো সব কিছু দেখে, তদন্ত রিপোর্ট, সমস্ত পেপারস, এভিডেন্স, মোট কথা মনে করেন এই মামলার আসামি হওয়ার আগে 80% মনে করেন মামলা হয়ে যায় ওই কাগজে কলমে, তাদের গবেষণায়। আপনি আন্দাজে বানানো যায় না, সেদিকটা ক্লিয়ার আছে। এখন আসেন এই ট্রাইব্যুনালের মামলাগুলো হচ্ছে কাদের, একটা যে বিষয় মাথায় রাখতে হবে। বিচার হচ্ছে শেখ হাসিনার, বিচার হচ্ছে শেখ হাসিনা টপ, তারপরে যারাই থাকুক, মন্ত্রী টন্ত্রী যারা থাকুক, আইজিপি বলেন, জেনারেল সাহেব বলেন, শেখ হাসিনার চেয়ে বড় তো কেউ না। আবার যখন এই জামাতের স্বাধীনতা বিরোধী বিচার হয়েছিল, তখন যে লেভেলের লোকগুলো ছিল সেগুলোও দেশের বড় লেভেলের মানুষ। তো এখানে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ সতর্ক। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে যাওয়া, আমরা যে স্টেটমেন্টগুলো আগে পাইছি, অনেকেই ডেকে পায় নাই, অনেকেই রাজি হয় নাই এই ট্রাইব্যুনালে যেতে। তাহলে কি তারা খুব অনেস্ট ছিল যে ওখানে গেলে টাকা খেতে হবে সেজন্য যাব না? বিষয়টা তা নয়। সাংঘাতিক সাহসের ব্যাপার ছিল। কারণ আপনার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল দিচ্ছেন। শেখ হাসিনা কে? শেখ হাসিনার অধীনে এখনও সমস্ত প্রশাসন তার জিকির করে। এই মুহূর্তে ক্ষমতা অন্যরা বইলে হয়তো আপনি টের পাচ্ছেন না, বাট আলটিমেটলি প্রশাসন একটা তাদের ফ্যাক্টর। আপনি জজ সাহেবদের বলেন, যে বলেন বিশাল তাদেরকে নিয়োগ দিয়ে গেছে, তারা দুর্নীতি করবে আমি বিশ্বাস করতে চাই না বা বলতেও চাই না। কিন্তু এই যে তাজুল ইসলাম সাহেব যখন সরানোর সময় কিন্তু কোনো বার্তা আসে নাই। সিম্পল বার্তা কি, তাও কি পদত্যাগ করে নাই, সে বলছে যে একজনের প্রজ্ঞাপন জারি করবে, প্রজ্ঞাপন জারি করলে অটোমেটিক তার পদটা শূন্য হয়ে যায়। প্রজ্ঞাপন জারি করছে এবং সে চলে গেছে। যাওয়ার পর কিন্তু এই ঘুষের শব্দটা আসলো। এত বড় ট্রাইব্যুনালে বাংলাদেশের সবাই, তাকে বলা হয় জামাতের পক্ষের একটা প্রসিকিউটর, লয়ার। ওকে, আমি মেনে নিলাম। কিন্তু জামাতের লয়ার যখন এখানে আসে, আমার তো মনে হয় ওতপ্রোতভাবে, এবং যেখানে আর্মিদের ট্রায়াল হচ্ছে, আমার কাছে তো মনে হয় না যে সার্ভিলেন্স সারা 24 আওয়ার সার্ভিলেন্সের মধ্যে ছিল তাজুল। এটা আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত ধারণায়। কারণ আর্মিদেরকে সে যেভাবে করছে, আর্মির বিষয়টা যেখানে আমরা দেখছি অনেক কথাবার্তা চলতেছিল, যেটা আর্মি অ্যাক্টে 1952 এর অ্যাক্টে বিচার করবে, সেটা মানে নাই। তো মানে নাই যখন আপনি অনেক ঘুষের বিষয়টা এখন চলে আসলেন, আর্মিদের চেয়ে বড় প্রশাসন তো বাংলাদেশে নাই। তারপরেও কিন্তু সে সেখান থেকে সারেন্ডার করে নাই, এবং মামলায় ফলাফল যাই হোক। ঠিক এখন আপনি ঘুষের বিষয়টা আইনে যদি বলেন যে ঘুষ তদন্ত করব আগে, অর্থাৎ কীরকম যে জাজমেন্ট যেটা হয়ে গেছে সেটা ঘুষের লেনদেনের ভিত্তিতে হয়েছে কি না, এই ইস্যু যদি আপনি দাঁড়া করান, তাহলে তো মামলার কার্যক্রম স্থগিত থাকবে, এই অবস্থায় পড়ে থাকবে। আপনি আগে ঘুষ তদন্ত করবেন, তা নাহলে বলবেন কেমনে যে ঘুষ খাইয়া এটা যে চিফ প্রসিকিউটর বলেছেন যে আগের যে মামলাগুলো সবগুলোই তিনি দেখবেন। দেখবেন তো এক জিনিস, সেটা আমরা তো বুঝি, আমরা দেখবো ওই যে সরকার চলে গেছে, কি অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, রাজনৈতিক সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে, এই কথা ছিল না? চলমান ছিল, জাস্ট জিরো। এখন কয়দিন পরে বয়ান শুনবেন 15 বছরের যানজট জঞ্জাল, তারপরে 1.5 বছরের জঞ্জাল, এই ইস্যুতে আপনি সময় ক্ষেপণ করবেন। এটা নির্বাচিত সরকারে করুন, সেটা পরের চ্যাপ্টার। এখন এই যে ঘুষের বিষয়টা আপনি নিয়ে আসলেন, আপনি বলেন যে তাজুল যেই লেভেলটায় ছিল, যেই জায়গাটায় ছিল, আমি তো নিশ্চিত করে বলতে পারি যে এত কঠিন সার্ভিলেন্সে আর কেউ ছিল না। তা সেখানে আপনি যখন ঘুষের প্রশ্নটা নিয়ে আসলেন, হ্যাঁ, ভালো কথা। এখন যাকে আনছেন সে যদি আরও দক্ষ হয়, এখন এই ঘুষের প্রশ্নে কি
আগের জাজমেন্ট দুর্বল হয়ে যাবে? আর যাদেরকে এখন দায়িত্ব দিছেন তারা কি খুব দক্ষ হলে কি হবে? মানে কি ইনজাস্টিস হয়েছে জাস্টিস হবে, না জাস্টিস আগেও হয়েছে সামনেও জাস্টিস হবে? এই বিষয়গুলো নাকি সরোয়ার ভাই, আগে যে রায় হয়েছে সেখানেও জাস্টিস হয়েছে, আবার সামনে যেটা হবে সেখানেও জাস্টিস। আমরা এইটা শুনতে চাই না যে আগেরটা ইনজাস্টিস হয়েছে। এখন যদি বাহির করেন, এখন আসেন তাজুল সাহেব ঘুষ কেলেঙ্কারিতে আসে, বিচারকরা দিনে কি বলবেন? আমি ওরা উনি কোর্টে গিয়ে যা খুশি তাই করি, বিচারক সাহেব আছেন না, 3 জন বিচারক না, তো তারা হিসাবে করবে না? তারা তো রায় দিছে, তারা কি কোর্ট চালাচ্ছেন তারা বুঝেন না যে এই সাক্ষী শিখে আনছে নাকি পয়সা দিয়ে কিনে আনছে নাকি চাপ প্রয়োগ করে আনছে? এটা তো ভাই আইসিটি। যাই হোক, আমি সরবের মতো আশা করতে চাই বিচার সামনের দিকে যেতে থাকুক, এবং সবচেয়ে বড় কথা হলো 1400 লোক মারা গেছে না 1000 লোক মারা গেছে, হট এভার ইট ইজ, 50,000 আহত হয়েছে, এবং এতে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। সুতরাং এই যে ডাউট নাই, সন্দেহ নাই, এবং যেই প্রশাসন, যেই সরকার প্রশাসনকে কুক্ষিগত করে চালাইছে আমরা সবাই দেখছি দৃশ্যমান, তাহলে প্রশাসনকে হুকুম কে দিছিল? এটা তারপরেও রাজসাক্ষী আনতে হয়েছে কেন? জিনিসটাকে পোক্ত করার জন্যে। তা না হইলে আজকে যদি রাজসাক্ষী না থাকতো তাহলে এক কথায় ফেলে দিত যে সে যে হুকুম দিছে কেমনি বুঝবো। আর প্রধান যিনি হুকুম দেন তার হুকুম দেওয়ার জায়গা 2-3টা, তার হুকুম দেওয়ার জায়গা আর্মি চিফ। রাজসাক্ষীর বিষয়ে আসলে আর্থিক লেনদেনের প্রসঙ্গটি এসেছে। রাজসাক্ষী 1000 কোটি টাকার লেনদেন শুনি, তার রাজসাক্ষী কয় টাকা কামাইছে, তার 1000 কোটি টাকা কে দিল, তার ঠেকাটা কি, কারা দিছে? না, আমরা যেটি বললাম যে বিএম সুলতান মাহমুদ যিনি অভিযোগ করলেন যে টাকার ব্যাগ নিয়ে তার রুমে যাওয়া হয়েছে, প্রসিকিউটর একজন তার রুমে 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা রুম লাগে একটা, এবং এই ব্যাগ নিয়ে ঢুকছে কে? সেই টাকা কি তার বাসায় ছিল কিনা, কোন ব্যাংকে ট্রানজ্যাকশন করছে, সেই ট্রানজ্যাকশনের স্টেটমেন্টটা নিয়ে আসুক। টাকাটা ছিল কোথায়, কার? আমি কথাটা আসলে আমি এখন শুনতেছি কেন, তখন তিনি বলেননি কেন? যিনি এখন বলতেছেন তখন বললেন না কেন? বাধাটা ছিল কোথায়? কারণ আমি বলি যে ওই সময় যদি তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হইতো, আমি নিশ্চিত করে বলে দিতে পারি এটা অ্যাকসেপ্ট করতো অথরিটিরা, কারণ এখানে আর্মির মামলা ইনভলভ, আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনি বললেই তো হবে না, বলে ফেলতে পারেন। সেটা হইলেই আপনি যখন পজিশনে থাকবেন, পজিশন যদি অ্যালাউ করে, আপনি বলে গেলেন, এটা কাউন্টার হবে না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তা নাহলে আমি জানি যে উনি যেমন আর্মিতে ছিলেন এবং উনি মামলা করতে গেছেন, নৈতিক কারণে উনি মামলাটা ছেড়ে দিছেন, কি যে উনি দেখছেন যে এর ভিতরে একজন আসামি আছে যে তাকে ইয়ে করতে চেয়েছিল। আমি শুনে আমি সাথে স্যালুট করছি যে না, নাইস ম্যান, কারণ তার ভিতরে একটা কিঞ্চিত দুর্বলতা হইলে হইতে পারে, ক্রোধ হইলেও হইতে পারে, আমি করব না। কিন্তু এই যে কেলেঙ্কারিটা আপনি বললেন বস্তা বেড়ে টাকা নিতে দেখছে, 1 নম্বর গেছে বস্তার ভিতরে টাকা ছিল, সেটাই বা আপনি নিশ্চিত কিভাবে? কতগুলা বিষয় আছে। আর এই যে টাকা নিয়ে গেল, আপনি তখন বললেন না কেন? বাধাটা ছিল কোথায়? আমার তো মনে হয় না যে তাজুল ইসলামের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াইতো, প্রসিকিউশনের লোক হোক আর XYZ, তাকে প্রশাসনিক সহযোগিতাই সে পাইতো, আর্মির সহযোগিতাই সে পাইতো, যে পেয়েছি, যে কারণে আর্মির সাথে তার একটা বিরাট লড়াই চলতেছিল। সুতরাং আমার কাছে মনে হয় আপনি তাজুলকে সরাবেন সেটা মেন ভিন্ন কথা। কারণ আমি বলি একটা সরকার আসলে সাধারণত বদল করে, আর এই সরকার কেন বদল করে যদি বলি, আমি প্রাথমিকভাবে একটা কথাই বলতে পারি, সেটা হলো তাজুল ইসলামের যে অধ্যায়টা ছিল সে যতক্ষণ পর্যন্ত একটা রায় করাইছে, এখন যদি তাজুলের কন্টিনিউশনটা চলতে থাকে এই সরকারের সময়, এবং আরও যদি মামলার রায় হতে থাকে, তাইলে পরে ওই যে আগের যেটা ছিল সেটার দায়ও এই সরকারের উপরে বর্তাবে। এখন তাকে সরাই দিলে এই সরকারের প্রথম বেনিফিট হইলে আমি মনে করি যে তাজুল যে পোর্শনটা করছে ওটার দায় আমাদের নয়, এটা আমার কাছে মনে হয়, নিজেদের দায় এড়ানোর জন্য। কারণ আমরা ইতিমধ্যে টের পাচ্ছি যে আওয়ামী লীগ ভাবতেছে যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, অলরেডি অফিস আদালত নানান জায়গায় খুলতেছে, মিছিল হইতেছে। তো সেটা সরকারের দিক থেকে আমি মনে করি তারা হয়তো তাকে সরাইছে এই কারণে, 1 নম্বর দলীয় দায় সাধারণত, আর দ্বিতীয় হইল যে তাজুলের অধ্যায়টার জন্য আমরা দায়ী না, কারণ তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল।